প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্ব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম। আজকে আমরা প্রথম পর্বের অনলাইন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাস আরম্ভ হয়েছে। আমরা প্রথমে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে ইংরেজি নববর্ষ 2021। আমাদের এই কোভিড-19 বিভিন্ন সমস্যার প্রেক্ষাপটে আমাদের প্রায় 1 বছর যাবৎ আমাদের বিভিন্ন শিক্ষা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অনলাইন প্রথম পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের হাটহাজারীর ক্লাস শুরু হয়েছে। এই পর্বে আমরা দ্বিতীয় ক্লাসে জীববিজ্ঞান 1 এই বিষয়ে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনলাইনে তোমাদের ক্লাস ফলো করছো। তোমরা তোমাদের জীববিজ্ঞান ইউনিট 1 এটা চ্যাপ্টারটা তোমরা দেখো। আমরা জানি যে জীববিজ্ঞান আমাদের অতি পরিচিত একটি বিষয়। আমাদের সৃষ্টির প্রথম থেকে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে বিভিন্ন জীবের বিভিন্ন বিষয়গুলা। আমরা সাধারণ অর্থে বিজ্ঞান বলতে আমরা বুঝি যে বিশেষ জ্ঞান। আমরা বিভিন্ন পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, যুক্তি দিয়ে আমাদের সুসংবদ্ধ এবং সত্য প্রতিষ্ঠিত জ্ঞানকেই আমরা বিজ্ঞান বলে থাকি। বিজ্ঞানের অন্যতম শাখা হল জীববিজ্ঞান। আমরা আজকে এই আমরা জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকে জীববিজ্ঞানের সাধারণ আলোচনায় তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ একরাম উদ্দিন, মুখ্য প্রশিক্ষক, অত্র ইনস্টিটিউট। আমরা আজকের যে বিষয়গুলা আলোচনা করব সেটা প্রথমে জীববিজ্ঞানের কি, জীববিজ্ঞানের শাখাসমূহ কি, জীববিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। জীববিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলাপ করব। আমরা আজকে জানব জীব ও জড়ের মধ্যে পার্থক্য। আমরা আরও জানব উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য। প্রথমে আমরা এখন জানি জীববিজ্ঞান কি এবং এর শাখা সম্পর্কে জানব। বিজ্ঞানের যে বিশেষ শাখা জীবের অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জৈবনিক কার্যকলাপ, বিবর্তন ও জীবন বৃত্তান্তের খুঁটিনাটি বিষয় আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে, তাই হলো জীববিজ্ঞান। জীববিজ্ঞান হলো জীবদের বিজ্ঞান, জীবনের বিজ্ঞান, অর্থাৎ বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ লিভিং থিংস। আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। জীববিজ্ঞানের যে বিশাল একটা জগৎ, জীবজগৎ, এই জীবজগৎকে প্রধান 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, এটা একটা গ্রিক শব্দ, বোটান থেকে, যার অর্থ হলো উদ্ভিদ। এর থেকে বোটানি শব্দটি এসেছে, উদ্ভিদ বিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের সকল উদ্ভিদের উৎপত্তি, বিবর্তন, আকৃতি, প্রকৃতি, জৈবনিক ক্রিয়াকলাপ, পারস্পরিক ও পারিপার্শ্বিক সম্পর্ক এবং গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হয়, তাই হল উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের মৌলিক 3টি প্রধান শাখা: মৌলিক উদ্ভিদ বিজ্ঞান, ফলিত উদ্ভিদ বিজ্ঞান এবং বিশেষ উদ্ভিদ বিজ্ঞান। আমরা এর দ্বিতীয় প্রধান অংশটি প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান হলো জুলজি ইংরেজিতে। এটা একটা গ্রিক শব্দ জুন এবং লগোস, এই 2টি গ্রিক শব্দ থেকে জুলজি শব্দটি এসেছে। জুন হলো প্রাণী আর লগোস হলো জ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রাণীর উৎপত্তি, বিবর্তন, আকৃতি, প্রকৃতি, জৈবনিক ক্রিয়াকলাপ, পারস্পরিক ও পারিপার্শ্বিক সম্পর্ক এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করে, সেটি হলো প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞানকে ঠিক একই রকম 3টি প্রধান শাখায় বিভক্ত করা যায়।
বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, ফলিত প্রাণীবিজ্ঞান এবং বিশেষ প্রাণীবিজ্ঞান। এ পর্যায়ে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস। আমাদের সেই জীবনের প্রথম শুরু থেকে, আদি লগ্ন থেকে আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক চাহিদার সাথে সমন্বয় রেখে আমাদের জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমাদের জড়িয়ে আছি। আমরা প্রায় 2500 বছর আগে থেকে গ্রীসে এই জীববিজ্ঞান সম্পর্কে চর্চা শুরু হয়। জীববিজ্ঞানের ইংরেজিতে এটা হলো বায়োলজি। দুটি গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এর থেকে বায়োলজি শব্দটি এসেছে। বায়োস হতে হলো জীবন আর লগোস হতে হলো জ্ঞান, অর্থাৎ জীবনের সম্পর্কে জ্ঞান হলো জীববিজ্ঞান। বিখ্যাত জীববিজ্ঞানী ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি এই শব্দটি ব্যবহার করেন। বায়োলজি উদ্ভিদ এবং প্রকৃতি আলোচনা নিয়ে প্রথমে বায়োলজি বিষয়ে আলোচনা করেন বিখ্যাত একজন গ্রিক দার্শনিক এরিস্টটল। এই এরিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। আমরা এই পর্যায়ে আলাপ করব জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা। আমরা আগেই বলেছি যে আমাদের যে মৌলিক যে বিভিন্ন চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব বিষয়ের সাথে আমাদের জীববিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের সমগ্র প্রাণীজগৎ, জীবজগৎ সম্পর্কে আমাদের এই জন্য জানা দরকার। এই জন্য আমাদের জীববিজ্ঞান আমাদের পাঠ করা অবশ্যই দরকার। মানুষ সৃষ্টির সেরা জীব, নিজেদের সম্পর্কে জানার জন্য জীববিজ্ঞান পাঠ প্রয়োজন। সর্বপ্রথম জীবনের উৎপত্তি, আমাদের এই জীব এই সম্পর্কে আমাদের জানার দরকার। জীবনের আরম্ভ, কালের চক্রের বিভিন্ন পরিবর্তন এবং পরিসমাপ্তি, এগুলা জানার জন্য আমাদের জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের নৈসর্গিক পরিবেশের সাথে আমাদের জীবনের অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আমার জানার জন্য জীববিজ্ঞানের প্রয়োজন। আমাদের এই বিশাল প্রাণীজগৎ সম্পর্কে জানার জন্য আমরা জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান পাঠ করে আমরা এই বিশাল প্রাণীজগৎকে আমরা জানতে পারি। উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক জানার জন্য আমরা জীববিজ্ঞান পাঠের আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা ভালোভাবে জানো যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন নতুন প্রজাতি সৃষ্টি করেছে এবং আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য এই সমস্ত জ্ঞান আমাদের অবশ্যই দরকার, চর্চা দরকার। এই জন্য আমাদের জীববিজ্ঞান আমাদের পাঠ প্রয়োজন। জীববিজ্ঞান পাঠ করে আমরা আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারি। আমরা জানি যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন বিষাক্ত এবং বিষয় থেকে আমাদের চিকিৎসা শাস্ত্র চলে আসে এবং এই চিকিৎসা শাস্ত্র জানার জন্য আমাদের জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের খাদ্য পুষ্টি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদের জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে উৎকর্ষ সাধনের জন্য এবং জানার জন্য আমাদের জীববিজ্ঞান পাঠের প্রয়োজন। আমরা এতক্ষণ পর্যন্ত জীববিজ্ঞান কি, জীববিজ্ঞানের উৎপত্তি, ইতিহাস এবং জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা জানবো। আমরা এটাও জানি যে আমাদের এই চারিপাশে বিভিন্ন জীব রয়েছে যাদের জীবন আছে, উদ্ভিদ এবং প্রাণী। আর এছাড়া পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো জড়, যেগুলো কোনো জীবন নেই। সেই অনুসারে সমগ্র যা আমাদের চারিপাশে যা কিছু আছে, জীব এবং জড়, এই দুই ভাগে ভাগ করা যায়। এবং এই জীব এবং জড়ের পার্থক্য আমরা জানার চেষ্টা করব। আমরা জানি কোষ দ্বারা জীবদেহ গঠিত এবং জীবের কার্যকরী একক হলো ছোট্ট অতি আনুবীক্ষণিক যেটা কোষ, খালি চোখে দেখা যায় না, কিন্তু জড়ের কোনো কোষ নেই। জীবদের প্রতিটি যে কোষ, সে কোষে সজীব জৈব বস্তু রয়েছে, এটার নাম প্রোটোপ্লাজম, কিন্তু জড়ে কোনো প্রোটোপ্লাজমের অস্তিত্ব পাওয়া যায় না। জীবদেহের বিভিন্ন যে অঙ্গ আছে, এই অঙ্গের মধ্যে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, এদের শ্রমবিভাগ রয়েছে। আর জড়বস্তু তেমন কোনো শ্রমবিভাগ নেই। জীবদেহের সুনির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন রয়েছে, জড়ের কোনো আকার, আকৃতি, আয়তন নেই। জীবের প্রজনন ক্ষমতা রয়েছে, তাই সকল জীব তার নিজস্ব প্রতিরূপ বংশধর সৃষ্টি করতে পারে, কিন্তু জড়ের তেমন কোনো প্রজনন ক্ষমতা নেই। জীবের যে ব্যক্তি স্বাতন্ত্র্য আছে, জড়বস্তুর কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য নেই। জীবের অনুভূতি প্রবণতা রয়েছে এবং
যে কোনো কিছুতে সে সাড়া দেয়, জড়বস্তুর কোনো অনুভূতির শক্তি নেই। জীবদেহের বিপাক ক্রিয়া চলতে থাকে, যেমন শ্বসন, খাদ্য প্রস্তুত, আত্তীকরণ, রেচন ইত্যাদি। জড়ে কোনো বিপাক কার্যাবলী চলে না। পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ার নাম হলো অভিযোজন। প্রতিটি জীবই অভিযোজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ প্রতিরূপ পরিবেশের সাথে বিরূপ পরিবেশ যদি পায় সেগুলা অভিযোজন করে নিতে পারে, খাপ খেয়ে নিতে পারে, কিন্তু জড়বস্তুর কোনো অভিযোজন ক্ষমতা নেই। জীবদেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা অভ্যন্তরে কলবর বৃদ্ধি পায় এবং পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় না জীবের, কিন্তু জড়ের কোনো প্রকার কলবর বৃদ্ধি হয় না, হলে তা বাহির থেকে সংযোগের মাধ্যমে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়। জীবদেহের নিজস্ব চলন ক্ষমতা রয়েছে, জড়ের কোনো চলন ক্ষমতা নেই। জীবের একটা নির্দিষ্ট জীবনকাল থাকে এবং এর অস্তিত্ব জীবনকাল দ্বারা সীমাবদ্ধ, কিন্তু জড়ের নির্দিষ্ট জীবনকাল নেই। জীবের জীবনকাল জন্ম, মৃত্যু, বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন ধাপে সীমাবদ্ধ, জড়বস্তুর কোনো এরকম কোনো ধাপ নেই। জীবের সকল ক্রিয়া একটি ছন্দে নিয়ন্ত্রিত হয়, আর সেই শুরু থেকে এই ছন্দের মতো বিভিন্ন বিশ্রাম, কাজের পরে আবার বিশ্রাম, এভাবে ছন্দের মাধ্যমে জীবের জীবন নিয়ন্ত্রিত হয়, বিভিন্ন ক্রিয়াকর্ম নিয়ন্ত্রিত হয়, কিন্তু জড়ের তেমন কোনো জীবনের কোনো ছন্দ নেই। জীবনে বিশ্রাম এবং কাজের তেমন প্রয়োজন ওইভাবে ছন্দাকারে চলে না। সকল জীবের একটা পরিসমাপ্তি, সেটা হল মৃত্যু। মৃত্যু দ্বারাই সকল জীবের পরিসমাপ্তি, বিলুপ্তি ঘটে, কিন্তু জড়ের কোনো বিলুপ্তি ঘটে না। আমরা যে প্রথমে যে একটা বিষয় বলেছিলাম, জীববিজ্ঞানের দুটি প্রধান শাখা, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। এই উদ্ভিদ এবং প্রাণী আমরা বুঝতে পারি কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী, তোমরা সবাই বুঝতে পারো সেটা কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী। তারপরেও বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন প্রকার পার্থক্য আমরা নির্ণয় করতে পারি। আমরা এই পর্যায়ে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য আমরা আলোচনা করব। অধিকাংশ উদ্ভিদ সুনির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, কিন্তু প্রাণীর তেমন সুনির্দিষ্ট উদ্ভিদের আকার আয়তন নাই। উদ্ভিদ অনেক বড় হতে পারে, কোনোটা বড় কোনোটা ছোট, কিন্তু অধিকাংশ প্রাণীর সুনির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে। উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাতা, ফুল ও ফল ইত্যাদির বাহ্যিক দিক হতে যুক্ত থাকে, আর প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অভ্যন্তরীণভাবে সংযুক্ত থাকে। উদ্ভিদের বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গ যেমন চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি অনুপস্থিত। প্রাণীর প্রায় অধিকাংশ উচ্চ শ্রেণীর প্রাণীর এগুলি উপস্থিত থাকে। সকল উদ্ভিদ ক্লোরোফিল বিদ্যমান উদ্ভিদে, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা সবুজ শ্বাস-প্রশ্বাস পদ্ধতিতে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীতে ক্লোরোফিল, প্রাণী কোষে ক্লোরোফিল থাকে না, তাই এরা সবুজ হয় না এবং এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ কোষে, আমাদের কোষের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, কোষগত কিছু পার্থক্য রয়েছে। উদ্ভিদ কোষের সজীব সাইটোপ্লাজমিক যে পর্দা রয়েছে, সেই পর্দার বাহিরে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর বিদ্যমান থাকে। প্রাণী কোষে এরকম কোনো সাইটোপ্লাজমিক পর্দার বাহিরে কোনো কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। উদ্ভিদ কোষে সাধারণত বড় কোষগহ্বর থাকে, আর প্রাণী কোষে সাধারণত কোষগহ্বর থাকে না, থাকলেও অনেক ছোট থাকে। যেহেতু উদ্ভিদ কোষে কোষগহ্বর বড় থাকে, সেজন্য নিউক্লিয়াস, প্রাণকেন্দ্র যেটা, সেটা কোষের এক পাশে অবস্থিত। আর উদ্ভিদ কোষে কোষগহ্বর না থাকায় নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রের বিন্দুতে কোষের কেন্দ্রে অবস্থান করে। উদ্ভিদ কোষে গোলজি বস্তু ছোট আকারে অস্পষ্ট, অনেক সময় গোলজি বস্তু দেখা যায়, প্রাণী অনুপস্থিত। আর প্রাণী কোষে এই গোলজি বস্তু নিউক্লিয়াসের কাছাকাছি স্পষ্ট আকারে থাকে। উদ্ভিদ কোষে সুসংগঠিত পরিপাকতন্ত্র থাকে না, অধিকাংশ প্রাণীর সুসংগঠিত পরিপাকতন্ত্র রয়েছে। চলনের বেলা যদি আমরা দেখি, উদ্ভিদ কোষে অধিকাংশ উদ্ভিদ স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে না, আর অধিকাংশ প্রাণী স্বেচ্ছায়
স্থান পরিবর্তন করতে পারে। উদ্ভিদ দেহে আগে আমরা বলেছিলাম যে উদ্ভিদ কোষে যদি ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সংশ্লেষণ প্রক্রিয়ায়, কিন্তু প্রাণীতে সেই সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে না এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য সবসময় সবুজ উদ্ভিদের দিকে প্রাণীকে তাকিয়ে থাকতে হয়, প্রাণীর উপর নির্ভরশীল হতে হবে। আর গ্যাসীয় আদান প্রদানের বেলা আমরা দেখি যে উদ্ভিদে যেহেতু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলে এবং সালোকসংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, কিন্তু প্রাণীদেহে সালোকসংশ্লেষণ চলে না, শুধু শ্বসনের সময় অক্সিজেন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে প্রাণী। উদ্ভিদের গঠনমূলক রাসায়নিক ক্রিয়া বা অপচিতি প্রধান, এই জন্য উদ্ভিদ অত্যন্ত কম, এই জন্য উদ্ভিদ অধিককাল বেঁচে থাকে। আর প্রাণীদের ক্ষয়কার রাসায়নিক ক্রিয়া বা অপচিতি প্রধান, এই জন্য প্রাণী খুব তুলনামূলকভাবে খুব কম দিন বেঁচে থাকে। উদ্ভিদের নিজস্ব কোনো স্নায়ুতন্ত্র তেমন থাকে না, এই জন্য সে উত্তেজনা সাড়া প্রদান করে না, বা করলে অত্যন্ত কম পরিমাণে থাকে। আর প্রাণীর স্নায়ুতন্ত্র থাকায় প্রাণী উত্তেজনাতে সাড়া প্রদান করে বেশি এবং খুব দ্রুত সাড়া প্রদান করে থাকে। উদ্ভিদ সাধারণত শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে, প্রাণী সাধারণত চর্বি এবং গ্লাইকোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। উদ্ভিদের আমরা জানি যে উদ্ভিদের অঙ্গজ প্রজনন বিভিন্ন এর মাধ্যমে, পাতার মাধ্যমে, শাখার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে অঙ্গজ প্রজনন ঘটে থাকে। প্রাণী সাধারণত অঙ্গজ প্রজনন ঘটে থাকে না। উদ্ভিদের অণুবীজ বা বীজ দ্বারা উদ্ভিদের বংশ বিস্তার করে থাকে। অপরপক্ষে প্রাণীর বংশ বিস্তার হয়ে থাকে ডিম এবং বাচ্চা দ্বারা। উদ্ভিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত উদ্ভিদে বৃদ্ধি চলে থাকে, অনবরত চলতে থাকে। আর প্রাণীর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাণীর বৃদ্ধি পেয়ে তারপরে সেটা এক সময় বন্ধ হয়ে যায় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এটা অনবরত বৃদ্ধি পেতে থাকে না। তো যাই হোক, আমরা প্রিয় শিক্ষার্থী, প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আমরা তোমাদের জীববিজ্ঞান পাঠের যে প্রথম ইউনিট, জীববিজ্ঞান পাঠের মেনলি পরিচিতি, জীববিজ্ঞানের পরিচিতি, এই বিষয়ে আমরা আজকের এই দ্বিতীয় সেশনে আমরা আলাপ করেছি। তোমরা বইয়ের পুরা ইউনিটটা তোমরা পড়বে এবং যে বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে জীববিজ্ঞান কী, শাখাগুলা কী, জীববিজ্ঞানের উৎপত্তি, ইতিহাস, জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা কেন পড়ব, আমরা চারিদিকে যে জীব ও জড়ের কথা বলেছি, সেই জীব ও জড়ের যে মধ্যে কী পার্থক্য রয়েছে সে জিনিসটা আমরা ভালোভাবে আমরা পড়ব। আর উদ্ভিদ এবং প্রাণীর যে পার্থক্য, সেই জিনিসটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা আমরা ভালোভাবে অনুধাবন করব। আমরা এই জীববিজ্ঞানের যে একের যে প্রথম পর্বের সেই জিনিসটা আমরা যদি আমরা নাম্বার বন্টনের দিকে একটু যদি আমরা দেখি, আমাদের দুটো বিষয় পার্ট, একটি হলো তাত্ত্বিক এবং আরেকটি হলো ব্যবহারিক। তাত্ত্বিক বিষয়ে ধারাবাহিক 20 নাম্বার আর চূড়ান্ত বিষয় 80 নাম্বার, অর্থাৎ তাত্ত্বিক বিষয়ে মোট 100 নাম্বার আর ব্যবহারিকে মোট নাম্বার হলো 50, ধারাবাহিকে 50 নাম্বার থাকবে আর চূড়ান্তে 50। তোমরা তোমাদের বিভিন্ন এর অতীতের বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রশ্নগুলো দেখবে এবং প্রশ্নের বিভিন্ন ধারা এগুলো দেখে তোমরা সেগুলা মোটামুটি বিভিন্ন ইউনিটের এগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেই অনুসারে তোমরা একটু নিজেরা ভালোভাবে চর্চা করবে। প্রয়োজনে তোমাদের বন্ধু বান্ধবের সাথে সেই জিনিসটা শেয়ার করে নিজেরা আরও ভালোভাবে রপ্ত করবে। তবে আমাদের নির্দিষ্ট সময় যদি পরীক্ষা হয় তখন আমরা মোটামুটি আমরা আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে আয়ত্ত আনতে পারবো। আর একটা বিষয় হলো কোভিড-19 আমাদের সারা বিশ্বের সাথে আমাদের বাংলাদেশও খুবই সমস্যা কবলিত। আমরা এই কোভিড-19 বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব, নিজেরা সতর্ক থাকবো পারিবারিকভাবে এবং আমাদের আশেপাশের বন্ধুবান্ধব সবাইকে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেব। আমরা মাস্ক ব্যবহার করব, আমাদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখবো এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে নিয়ে হাত ধুবো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করব। আমরা নিজেরা ভালো থাকবো,
এবং অন্যদেরকেও ভালো থাকার জন্য সহযোগিতা করবো এবং পরামর্শ দেব। আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের এই জীববিজ্ঞান 1 এ বিষয়ের ইউনিট 1 এ বিষয়ে আমরা শেষ করছি। আশা করি ভালো থাকবে এবং ভবিষ্যতে আবার দেখা হবে। আমরা নিয়মিত অনলাইনের ক্লাসগুলো আমাদের রুটিন মোতাবেক অনলাইনের ক্লাসগুলো ফলো করব এবং সেই অনুসারে আমরা শিক্ষা কার্যক্রমকে ব্যবহার করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সেশন এখানে শেষ করছি। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সবাই সুস্থ থাকি। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ভালো থাকি। আচ্ছা, ক্লোজ করো কিভাবে?